প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটিএন নিউজের একটি বিশেষ আয়োজনে। 21শে নভেম্বর দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি খুবই গৌরবের দিন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবের অধ্যায় 71 সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে প্রতিরোধটা শুরু হয়েছিল আসলে 26শে মার্চের প্রথম প্রহরেই। আলাদা আলাদাভাবে হচ্ছিল, নানাভাবে প্রতিরোধ যুদ্ধটা হচ্ছিল, জনযুদ্ধ বাংলাদেশের সবাই মিলে। কিন্তু 21শে নভেম্বর প্রথম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে আক্রমণ পরিচালনা করেছিল। সেই থেকে সেই 21শে নভেম্বর দিনটি আমরা পালন করে থাকি সশস্ত্র বাহিনী দিবস হিসাবে। এবং আজকে সময়ের পরিক্রমায় বাংলাদেশের এই গৌরবের যে তিন বাহিনী, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এখন বাংলাদেশের স্মার্ট সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধুনিকতার আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনীও এগিয়েছে। এবং যদি বলি যে শুধু সার্বভৌমত্ব রক্ষা তো তাদের একদম প্রাথমিক দায়িত্ব, কিন্তু আমরা দেখেছি যে দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো কাজে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্যরা। যেমনটি 71 সালের মুক্তিযুদ্ধে তার কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়েছিল। এখনও বাংলাদেশের যে কোনো কাজে, যে কোনো কাজে বিবেচনায় সে সশস্ত্র বাহিনী আমাদের আস্থার জায়গা। তো সেই কারণে সশস্ত্র বাহিনী দিবসও আমাদের জন্য একটা খুবই গৌরবের দিন। আজকের এই বিশেষ দিনে আমরা খুবই আনন্দিত। আমরা তিনজন অতিথিকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি একটু অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন কর্নেল মোহাম্মদ তারিক হুসাইন, FWC PSC, কর্নেল স্টাফ, ওভারসিজ অপারেশনস পরিদপ্তর, সেনা সদর। আছেন ক্যাপ্টেন ABM ফয়সাল হায়দার চৌধুরী, PPM PSC, সিনিয়র ইনস্ট্রাক্টর নেভি, DSCSC, মিরপুর সেনানিবাস। এবং আছেন উইং কমান্ডার মঞ্জিলা রিজওয়ান, PSC, বাংলাদেশ বিমান বাহিনী, বেস বঙ্গবন্ধু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং খুবই আনন্দিত যে আপনারা এসেছেন। আমি জনাব তারিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমি যেমনটি শুরুতে বললাম, আমি তো জাস্ট আমার মতো না জেনে বলেছি, এবার আপনাকে সেটা জেনে শুনি যে 21শে নভেম্বর দিনটি আসলেই কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ 71 সালে এবং আজকে, প্রাসঙ্গিকতাটা মিলে যদি বলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজ চ্যানেলকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মূল স্থপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদ, যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করেছেন। পাশাপাশি আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে সদস্যবৃন্দ স্বাধীনতার সময় এবং স্বাধীনতার পরবর্তী দেশে এবং বিদেশে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রথমে আপনার প্রশ্নের উত্তরে আসা যাক। আমরা আপামর জনসাধারণ স্বাধীনতার যে প্রস্তুতিটা, এটা কিন্তু শুরু হয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পর থেকে। পরবর্তীতে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পরপরই আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী এবং আপামর জনসাধারণ তারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ যুদ্ধ শুরু করে দেয়। বাট এই প্রতিরোধ যুদ্ধটা কিন্তু বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে চলছিল। সংগঠিত বাহিনী কিন্তু আক্রমণ করেছে নিরস্ত্র বাঙালির উপরে, ফলে সব বিচ্ছিন্ন ছিল। সো এটা সিনক্রোনাইজড ছিল না। পরবর্তীতে 10 এপ্রিল যখন আমাদের যখন সরকার প্রতিষ্ঠিত হয়, তখন একটা রাষ্ট্রীয় অবকাঠামো হয় এবং জেনারেল ওসমানীকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করা হয়। জুলাই মাসে আবার 11টি সেক্টরে ভাগ হয়ে মুক্তিযুদ্ধ চলতে থাকে, একটু পূর্ণাঙ্গতা পাচ্ছে। সেপ্টেম্বর মাসে নিয়মিত 3টি ব্রিগেড গঠন হয়, Z ফোর্স, K ফোর্স, S ফোর্স। তো এই সেপ্টেম্বর মাসে যখন নিয়মিত ব্রিগেড তৈরি হয় বা স্থাপন হয়, তখন কিন্তু নেভি এবং এয়ারফোর্স তারাও কিন্তু তাদের মতো করে তৈরি হচ্ছিল, কাজ করছিল। এবং আপনারা এও জেনে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর তখন 8টি পদাতিক ব্যাটালিয়ন ছিল। এর মধ্যে 5টি ব্যাটালিয়নই এই তৎকালীন পূর্ব পাকিস্তানে তারা মোতায়েন ছিল এবং স্বাধীনতার প্রথম প্রহর থেকেই তারা যুদ্ধ করছিল। তো এখন যেটা হয়েছে যে যেহেতু কোনো সিনক্রোনাইজ ইফেক্ট ছিল না, ইউনিটি অফ এফোর্ট ছিল না, সো আমাদের স্বাধীনতার সর্বাধিনায়ক উনি চিন্তা করলেন সবাইকে সমন্বিতভাবে না আনলে, কনভেনশনাল যদি যুদ্ধ পরিচালনা না করা হয়, তাহলে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়, সুদূর লম্বা সময় লাগবে। তো উনি 21শে নভেম্বরকেই সিলেক্ট করলেন এই কনভেনশনাল যুদ্ধ পরিচালনার দিন হিসেবে। এই 21শে নভেম্বরে আমরা একত্রিত হলাম, সমন্বিত হলাম এবং চারদিক থেকে কনভেনশনাল যুদ্ধ পরিচালনা করলাম, যেটা পরবর্তীতে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জনে এগিয়ে নিয়ে গেছে। এই জন্যই 21শে নভেম্বরটি আমাদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। জনাব ক্যাপ্টেন ABM ফয়সাল, এই বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে কিন্তু নৌবাহিনীরও খুবই
গুরুত্বপূর্ণ অবদানের কথা আমরা জানি, অপারেশন জ্যাকপট থেকে শুরু করে। আপনি যদি একটু মানে মুক্তিযুদ্ধের সময়কার শুধু নৌবাহিনী না, আমাদের এই যে 3 বাহিনীর অপারেশনের মানে অনেক গৌরবের কথা মানে আমরা গল্প উপন্যাসে সিনেমায় দেখেছি অনেক কিছু, একটু যদি ছোট্ট করে একটু যদি শুনি যে আমাদের একটু পিছনের কথা 71-এর গল্প যদি শুনি একটু আপনার কাছে। জি ধন্যবাদ ভাই। আপনার মাধ্যমে আমি এটিএন নিউজকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি নৌবাহিনীর পক্ষ থেকে এটিএন নিউজের সকল কলাকুশলী এবং এই নিউজের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই আমাদের সশস্ত্র বাহিনী দিবসের। 21শে নভেম্বর যেমন কর্নেল তারিক বলছিলেন যে এটি একটি আপামর জনসাধারণের পাশাপাশি সেনা নৌ এবং বিমান বাহিনীর সমন্বিত আক্রমণ শুরু হয় এবং আমরা যদি আরও একটু পূর্ব থেকে যাই, আরও পিছন থেকে যদি এটাকে লিঙ্ক আপ করার চেষ্টা করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অঞ্চলে সবসময় একটি স্বপ্ন ছিল যে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী তৈরি হবে, বিশেষ করে নৌবাহিনীর উনি একটি আকাঙ্ক্ষা সবসময় লালন করে আসছিলেন। এটার কারণ ছিল আসলে পাকিস্তানের তৎকালীন নৌবাহিনীতে অসমতা বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আমরা দেখতে পাই যে 91% পশ্চিম পাকিস্তানি এবং মাত্র 9 ভাগ পূর্ব পাকিস্তানিদের জনসংখ্যায় আমরা বেশি ছিলাম, আমরা যদিও বেশি ছিলাম। পাকিস্তান নৌবাহিনী তৈরি ছিল। এছাড়া এই অঞ্চলের যে ভূকৌশলগত যে অবস্থান এবং সমুদ্রের নিরাপত্তার যে গুরুত্ব উনি অত্যন্ত ভালোভাবে অনুধাবন করেছিলেন। এই জন্য উনি সবসময় একটি শক্তিশালী নৌবাহিনীর স্বপ্ন দেখতেন। আমরা যদি দেখি যে 1966 সালের যে 6 দফা, একটা দফা ছিল যে তৎকালীন পাকিস্তানের যে নৌবাহিনী সদর দপ্তর তা আমাদের এই পূর্ব পাকিস্তানে স্থানান্তর করার দাবি। তো আমরা 1971-এ যে 3 বাহিনী সমন্বিতভাবে 21শে নভেম্বরে আমাদের আক্রমণকে আসলে দৃঢ় করি। তো এটা নৌবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল কিন্তু সেক্টর কমান্ডার্স ফোরামের যে ঘোষণা সেখান থেকে, এবং তার পরবর্তীতে নৌবাহিনী নিউক্লিয়াসটা কিন্তু তৈরি হয় একদল সাহসী নৌ কমান্ডোদের উপরে ভিত্তি করে। ওই সময় তৎকালীন সময় যে পাকিস্তান ফ্রান্স থেকে একটি সাবমেরিন ক্রয় করার জন্য প্রক্রিয়া করছিল, তো তখন সেখানে প্রশিক্ষণরত ছিল আমাদের দেশের সাবমেরিনাররা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 8 জন সাহসী সাবমেরিনার ফ্রান্সের তোলন শহর থেকে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আমাদের যে পার্শ্ববর্তী দেশের ভারতের ভাগীরথী নদীর পাশে C2P ক্যাম্পে চলে আসে এবং সেখানে প্রশিক্ষণরত হয়। তো সেখানে প্রশিক্ষণ চলাকালে এদেশের সাহসী তরুণরাও কিন্তু এই নৌ কমান্ডো দলে যোগদান করে। এই নৌ কমান্ডো দলই কিন্তু পরবর্তীতে আপনি যেটার উদাহরণ বা উল্লেখ করলেন যে অপারেশন জ্যাকপট পরিচালনা করে। অপারেশন জ্যাকপটের পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে অন্যান্য বাহিনীরও কিন্তু অনেক অপারেশন রয়েছে। তো সেই সকল অপারেশনের এক সমন্বিত প্রয়াসেই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধটা খুবই ত্বরান্বিত হয়। এবং আপনারা জানেন যে অপারেশন জ্যাকপটের যে ইফেক্ট ছিল, এই ইফেক্টটা অনেক, আমরা এটাকে দুভাবে বলতে পারি। একটা ছিল স্ট্র্যাটেজিক বা কৌশলগত ইফেক্ট, কারণ আমরা জানি যে তৎকালীন পাকিস্তানি বাহিনীরা বিশ্ব দরবারে এটা প্রমাণ করার চেষ্টা করছিল মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে যে এটা আসলে পাকিস্তানের একান্ত একটা আভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত বিষয়, এটার মধ্যে আসলে মুক্তিকামী জনতার কোনো স্বাধীনতার কোনো বিষয় নেই। কিন্তু একাধারে যখন আপনার 15ই আগস্টে যেই বা 16ই আগস্টে যেই 26টি জাহাজে একসাথে ধ্বংসযজ্ঞ, এটা কিন্তু বিশ্ব দরবারে দৃষ্টিটাকে আমাদের এই দেশের প্রতি, এই মুক্তিকামী জনতা এবং এই আমাদের যে স্বাধীনতা সংগ্রামের প্রতি আকর্ষিত করে। এছাড়াও আরেকটা ইফেক্ট ছিল যেটা আমরা বলি অপারেশনাল ইফেক্ট। এটা হলো যে আমরা জানি যুদ্ধের হার্ট বা হৃদয় হচ্ছে রসদ। তো পাকিস্তানি যে খাদ্য এবং রসদ বোঝায় যে জাহাজের যে সাপ্লাই চেন, স্ট্যাবলিশ যে সাপ্লাই চেন ছিল, সেখানে আমাদের নৌ কমান্ডোরা সেটা আসলে তাদের মনোবলে একটা বড় আঘাত হানে, মনোবলেও ফাটল ধরায়, যার ফলে সাবসিকুয়েন্টলি তাদের পরবর্তী যে যুদ্ধের গতি মন্থর হয়ে যায় এবং আমাদের স্বাধীনতাকে এই গতিকে অনেক ত্বরান্বিত করে। জি জি, জানা উইং কমান্ডার মঞ্জিলা, একটু ওনারা দুজনই বললেন, তবে আপনার কাছে শুনে নেওয়া যে যেমনটি কর্নেল তারিক বলছিলেন যে যখন যুদ্ধটা শুরু হলো তখন তো আসলে বিচ্ছিন্ন, যে যেভাবে পারছে প্রতিরোধ করছে, সেটাতে কিন্তু বিজয় অর্জন করা খুব সহজ হতো না হয়তো। কিন্তু যখন নাকি ধরেন পুরো আস্তে আস্তে সিস্টেম হলো এবং 21শে নভেম্বর সবগুলো বাহিনী একসাথে মাঠে নামতে বললো, সেটা ধরেন সেই কারণে নভেম্বর থেকে ডিসেম্বর তারপরে কিন্তু খুব
এইটা কিভাবে হলো এত মানে এই একসাথে হওয়ার পরে আমাদের বিজয়টা একটু দ্রুততর হলো, সেটার একটু আপনার কাছে যে শুনে যে কিভাবে হলো সেটা। ধন্যবাদ প্রবেশ ভাই। আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য, সশস্ত্র বাহিনী এবং তার ইতিহাস সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এটিএন নিউজের কলাকুশলী এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীন বাংলার রূপকার। আপনার যে প্রশ্ন যে মুক্তিযুদ্ধে 21শে নভেম্বর বা সশস্ত্র বাহিনী দিবসের যে তাৎপর্য, 25শে মার্চ কালো রাত্রিতে যখন তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালায়, বর্বরোচিত গণহত্যা চালায়, তারই প্রতিক্রিয়া বা প্রতিবাদ স্বরূপ এর আগে 7ই মার্চে আমাদের বঙ্গবন্ধুর যে স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে আহ্বান, সে আহ্বানে সাড়া দিয়ে আপামর জনসাধারণের সাথে তৎকালীন পাকিস্তান সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা পক্ষ ত্যাগ করে যার যা আছে তাই নিয়েই কিন্তু সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বা অংশগ্রহণ করেছিল। এবং সেই 25শে মার্চের পর থেকে বা 26শে মার্চের পর থেকে পাকিস্তান থেকে পক্ষ ত্যাগকারী বিমান বাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করে এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। আমি আপনার জেনে খুশি, একটা বীরত্বের কাহিনী তো আমরা জানি মতিউর রহমান, হ্যাঁ, উনি কিন্তু একটা উদাহরণ দেখিয়ে গেছেন, অনুপ্রেরণা দেখিয়ে গেছেন, পথ দেখিয়ে গেছেন কি করে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তো আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীর সামরিক বাহিনীর সদস্যরা, তারা কিন্তু জীবনে ঝুঁকি নিয়েছে এবং নিজেদের পরিবারের জীবনেরও ঝুঁকি নিয়েছে এই যুদ্ধে। যেমন আপনারা জেনে থাকবেন যে প্রায় 1100 বিমান বাহিনীর সদস্য, পাকিস্তান বিমান বাহিনীর সদস্য পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল এবং 11টি সেক্টরের মধ্যে 2টি সেক্টরের সেক্টর কমান্ডার ছিল বিমান বাহিনীর কর্মকর্তারা, এবং বিমান বাহিনীর কর্মকর্তা ছাড়াও সদস্যরা সাব সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করছিল। মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু প্রচুর পাকিস্তান ঢাকাস্থ যে বিমান বাহিনী ঘাঁটিগুলো ছিল সেখান থেকে আমাদের নিরীহ জনগণের উপর, নিরীহ বাঙালিদের উপর বোমা বর্ষণ এবং গোলাবর্ষণ, বিমানের মাধ্যমে বোমা বর্ষণ এবং গোলাবর্ষণ হয়ে গণহত্যা চালানো হয়েছিল। তখন আমাদের মুক্তিযোদ্ধাদের অনুভূত হয় যে আমাদের যদি নিজস্ব কোনো বিমান থাকতো, বিমান বাহিনী থাকতো, আমরা আজকে কিছু একটা করে দেখাতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম। সেই অনুভূতি থেকেই প্রচেষ্টার কারণে আমাদের আমাদের চিফ ইন কমান্ড ছিলেন জেনারেল ওসমানী, বাট ডেপুটি চিফ ইন কমান্ড তখন, তার প্রচেষ্টা, আমাদের মুক্তিযোদ্ধা নেতাদের প্রচেষ্টা, রাজনৈতিক নেতাদের, তৎকালীন মুজিবনগর সরকারের প্রচেষ্টার কারণে সেপ্টেম্বর মাসে শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী কিলো ফ্লাইট হিসাবে আত্মপ্রকাশ করে। এখন এর আগে কিন্তু নৌবাহিনী সংঘবদ্ধ হয়, সেনাবাহিনী তো প্রথম প্রহর থেকে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আস্তে আস্তে সংঘবদ্ধ হওয়া শুরু করেছে, কিন্তু আক্রমণগুলো ছিল বিচ্ছিন্ন, যার কারণে আকাঙ্ক্ষিত যে বিজয় সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। এই কারণেই আমাদের যে সেক্টর কমান্ডার্সদের যে মিটিং হয় সেখানে সিদ্ধান্ত হয় যে না, আমরা পরিকল্পিতভাবে, সম্মিলিতভাবে, অবশ্যই তখন যুদ্ধ সরঞ্জাম কিন্তু বেশি ছিল না, যার যা আছে সেটা নিয়ে পরিকল্পিতভাবে, সম্মিলিতভাবে আমরা সুনির্দিষ্ট অল্প আক্রমণের জন্য বেশি ক্ষতি করা যায়, পরিকল্পনা স্ট্র্যাটেজিটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তখন। জি, সেটাই 21শে নভেম্বর থেকে শুরু হয় এবং সেই সাথে আমরা মিত্রবাহিনীর সহায়তা পাই 21শে নভেম্বর থেকে, যার কারণে খুব অল্প সময়ের মাধ্যমে আসলেই যে সম্মিলিত আক্রমণ যে বলে যে টুগেদার উইল রাইজ, আমরা যে সবাই এক হলেই কিন্তু ফলাফলটা খুব সহজে আসে, সেটাই প্রমাণিত হয়েছে এবং 25 দিনের মধ্যেই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কর্নেল তারেক, আপনার কাছে ফিরছি আবার, আমরা এবার যদি একটু সামনে তাকাই, জাতীয় প্রতিরক্ষা নীতি হয়েছিল 1974 সালে, যেমনটি কর্নেল ফয়সাল ক্যাপ্টেন ফয়সাল বলছিলেন যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক সশস্ত্র বাহিনী, এবং শুধু স্বপ্ন দেখে বসে থাকেননি, উনি সেটা কার্যকর করার জন্য প্রতিরক্ষা নীতি করেছিলেন সেই 74 সালেই। সেইটার যে ভিশন, সেই ভিশনের আজকে দাঁড়িয়ে যদি আমরা বলি যে বঙ্গবন্ধু 74 সালে যে স্বপ্ন দেখেছিলেন, আজকে 2023-এ এসে একটু যদি আপনি মিলিয়ে দেন যে আমরা সশস্ত্র বাহিনী ঠিক এখন কোন জায়গায় আছি। ধন্যবাদ আপনাকে।
প্রতিরক্ষা নীতি 1974 সালে যেটা প্রণয়ন করা হয় সেখানে দেখা যায় জাতীয় প্রতিরক্ষার সাথে সাথে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কিভাবে একটি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা যায়। তো আমাদের সেই প্রতিরক্ষা বাহিনীর আকার কেমন হবে, কার্যপরিধি কেমন হবে, সেটা জাতীয় প্রতিরক্ষার পাশাপাশি দেশ গঠনে বা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় কতটুকু নিয়োজিত হবে, এগুলো সব কিছু কিন্তু কার্যপরিধি সেখানে বলা আছে। প্লাস এটার যে একটা সাংগঠনিক অবকাঠামো কীরূপ হবে সেটা কিন্তু ফোর্সেস গোল হিসাবে বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে যান, এবং সেটার আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যেটা হয় ডিফেন্স পলিসি 2018 ডিফেন্স পলিসি, এটা প্রণীত হয় এবং ফোর্সেস গোল 2030 সেটা প্রণীত হয়। তো আমি আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার আগে বঙ্গবন্ধুর যেই স্বাধীনতা পরবর্তী আমাদেরকে যে কতটুকু সময় আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি, সে সময় আমাদের জন্য কি করে গেছেন সেটার উপর একটু আলোকপাত করছি। আমি যদি সেনাবাহিনীর কথা বলি তাহলে স্বাধীনতার পরপরই উনি আমাদের যে ক্যান্টনমেন্টগুলোতে যেগুলো ধ্বংস হয়েছে বা যেগুলো পুনর্নির্মাণ সংস্কার যেগুলো করা দরকার উনি সাথে সাথে সেগুলোতে হাত দিয়েছিলেন। 3টি নিয়মিত ব্রিগেডকে উনি 3টি বড় বড় গ্যারিসনে উনি স্ট্যাবলিশ করেছেন, লাইক এস ফোর্স এটা 46 ব্রিগেড হিসেবে ঢাকায়, কে ফোর্স 55 পদাতিক ব্রিগেড হিসেবে যশোরে এবং জেড ফোর্স 44 পদাতিক ব্রিগেড হিসেবে কুমিল্লা উনি স্থাপন করেছেন। এছাড়াও 1972 সালে রংপুরে 72 পদাতিক ব্রিগেড উনি প্রতিষ্ঠা করেন। 72 সাল থেকে 1974 সাল পর্যন্ত উনি বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্মড সার্ভিসেসের গোড়াপত্তন করেন এবং 100টিরও বেশি ইউনিটকে উনি রেইজ করেন। এটা একটা সুদূর প্রসারী পদক্ষেপ ছিল। এর পাশাপাশি 1973 থেকে 74 সাল পর্যন্ত 26,000 সেনা সদস্য যারা পাকিস্তানে ছিলেন বা তাদের পরিবারের সদস্যরা তাদেরকে উনি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন। এটাও একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। সো এটা একটা মোরালের দিক থেকে একটা বড় একটা ব্যাপার ছিল। এর পাশাপাশি উনি বঙ্গবন্ধু নিজ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিদেশ থেকে ট্যাঙ্ক নিয়ে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুগান্তকারী যুগের সূচনা হয়। এবং 1974 সালে দক্ষ অফিসার যাতে বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে পারে, প্রফেশনাল অফিসার তৈরি করতে উনি বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন। তো সেখান থেকে আজকে বাংলাদেশ সেনাবাহিনী, সেটার সাথে যদি আমি কানেক্ট করি ফোর্সেস গোল 2030, বাংলাদেশ সেনাবাহিনীতে এখন 10টি পদাতিক ডিভিশন রয়েছে এবং লাস্ট কয়েক বছরে আমরা 3টা পদাতিক ডিভিশন রেজ করেছি, 7 ডিভিশন, 10 ডিভিশন, 17 ডিভিশন, 4টি ক্যান্টনমেন্ট রেজ হয়েছে, আমাদের বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড রেজ হয়েছে, কমান্ডো ব্রিগেড রেজ হয়েছে, তারপর হচ্ছে আপনার আর্মি এভিয়েশন গ্রুপ রেজ হয়েছে, তারপর আমাদের যেটা হচ্ছে গিয়ে একটা এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড রেজ হয়েছে। সো এগুলো ফোর্সেস গোল 2030 যেটার সাথে আমাদের বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত যেটা আমাদের ছিল প্রতিরক্ষা নীতি, সেটার সাথে কিন্তু আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি। এছাড়াও কিন্তু আমাদের যদি কোয়ালিটেটিভলি বলি, আমাদের অ্যাডভান্সড টেকনোলজি যেটা বিভিন্ন মিলিটারি হার্ডওয়্যার বা ইকুইপমেন্ট আমরা কিন্তু এখন সেনাবাহিনীর কাছে আছে। আমাদের কাছে এখন মডার্ন MBT 2000 ট্যাঙ্ক আছে, আমাদের সেলফ প্রোপেলড আর্টিলারি আছে, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক আছে VT5, আমাদের মোটর রেজিমেন্ট আছে। আমরা যদি এয়ারক্রাফটের কথা বলি Mi-171 SH বা পরিবহন যে এয়ারক্রাফট যেটা আছে কাসা 295W এটা আছে, আমাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র FM-90 আছে। সো আমাদের কিন্তু এই সব যে আধুনিকায়ন বা এক্সপানশন, এটা কিন্তু এটার মূল ভিত্তিটা হচ্ছে প্রতিরক্ষা নীতি 1974 এবং ফোর্সেস গোল যেটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গিয়েছে। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমাদের ATN নিউজের বিশেষ আয়োজনে। বাংলাদেশের ইতিহাসে এটি খুব গৌরবের দিন 21শে নভেম্বর, এবং এই সশস্ত্র বাহিনী দিবস আমাদের গৌরবের বাহিনী, তাদেরকে নিয়ে কথা বলছিলাম। ক্যাপ্টেন এবিএম ফয়সাল, আপনি অপারেশন জ্যাকপটের কথা বলছিলেন, সেখান থেকে আমরা আজকে বাংলাদেশ সাবমেরিন যোগে প্রবেশ করেছি আরও আগেই। এবং যদি আমি আরেকটু বলি যে বাংলাদেশের বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় আমরা কিন্তু সমুদ্র সীমার একটা বড় অংশ জয় করতে পেরেছি।
এবং সেটা যদি আমাদের ব্লু ইকোনমির কথা বলা হয়, সেটা যদি সত্যি সত্যি আমরা কার্যকর করতে পারি, তাহলে আমাদের ইকোনমিতে অনেক বড় বিপ্লব আসতে পারে। সেইটা যদি, সেই সম্ভাবনাটা বাংলাদেশ নৌবাহিনী এখন কিভাবে দেখছে, এটা যদি একটু শুনি আপনার কাছে। জি, ধন্যবাদ। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়কে আপনি সামনে নিয়েছে। সেটি হলো যে বর্তমান সমসাময়িক একটি বাজিং ওয়ার্ড হচ্ছে ব্লু ইকোনমি, যেটাকে আমরা বলি সুনীল অর্থনীতি। তো এটাতে যাওয়ার আগে আমি আসলে আরেকটু ছোট্ট করে আমাদের পদযাত্রাটা আসলে কিভাবে হয়েছে, থেকে আমি সেই অপারেশন জ্যাকপট থেকে সাবমেরিন এখানে আসতে চাচ্ছিলাম। আসলে আমাদের নৌবাহিনীর সূচনা লগ্নটা কিন্তু ছিল একদমই শূন্য থেকে শুরু। আপনি জেনে থাকবেন যে শুধুমাত্র 2টি গানবোট পদ্মা পলাশের মাধ্যমে আমরা কিন্তু মানে রণতরীর মাধ্যমে 71 মুক্তিযুদ্ধে আমরা সমরে উপনীত হই। এর পরবর্তীতে আসলে বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন, তিনি অন্যান্য বাহিনীকে যেভাবে গড়ে তোলার জন্য মনোনিবেশ করেন, সেভাবে তিনি নৌবাহিনীর দিকেও মনোনিবেশ করেন এবং তারই দূরদর্শিতায় আমরা যুগোস্লাভিয়া এবং ভারত থেকে 5টি রণতরী সংগ্রহ করি। পরবর্তীতে ওনার নির্দেশনায় দেশীয় প্রযুক্তিতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের মাধ্যমে 5টি পেট্রোল ক্রাফটও কিন্তু নির্মাণ করা হয়। 1974 সালে তিনি আমাদের 3টি বড় বড় ঘাঁটি, বানজা হাজী মহসিন ঢাকাতে, বানজা ঈসা খান চিটাগাঙে এবং বানজা তিতুমির আমাদের খুলনাতে, এই 3টি বৃহৎ ঘাঁটির উনি কমিশনিং করেন। তো বঙ্গবন্ধু কিন্তু আসলে আমাদের সূচনা লগ্নের যে শক্ত ভিত্তিপ্রস্তর উনি কিন্তু গড়ে দিয়ে গেছেন, যেটার উপর দাঁড়িয়ে আমরা এখন এগিয়ে যেতে পারছি। এর পরবর্তীতে আমাদের বিভিন্ন সময় কিছু যুদ্ধ জাহাজ আমাদের নৌবহরে যুক্ত হলেও কিন্তু গতিটা কিন্তু ছিল অনেক ধীর এবং মন্থর। তো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন 96 সালে, তখন আমরা কিন্তু আমাদের স্টেট অফ আর্ট ফ্রিগেট, যেটাকে বানজা বঙ্গবন্ধু আমরা 2001 সালে আমাদের নৌবহরে যুক্ত হলো। এই ফ্রিগেটটা কিন্তু তৎকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশের না, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আইকনিক শিপ ছিল, কিন্তু অত্যন্ত ফায়ার পাওয়ার সহ একটি সক্ষম একটি জাহাজ। পরবর্তীতে বর্তমান শাসনামলে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আমরা ধীরে ধীরে দ্বিতীয় মাত্রা মানে হচ্ছে আমাদের এভিয়েশন, আমাদের বহরে যুক্ত হয় এমপিএ, আমাদের বহরে যুক্ত হয় হেলিকপ্টার। তো আমরা নৌবাহিনী দ্বিতীয় মাত্রা যুক্ত হয়। তারপরে আমরা পাই আমাদের সোয়ার্টস কমান এবং সবশেষে শুধুমাত্র নৌবাহিনীর গৌরব না, পুরো জাতির গৌরব যেটা সাবমেরিন, সবাই যেটাকে খুব অহংকারের সাথে আজকে লালন করে, সেই সাবমেরিন কিন্তু যুক্ত হয় আমাদের 2016 শেষ দিকে। তো বাংলাদেশ নৌবাহিনী আজ একটি ত্রিমাত্রিক নৌবাহিনীতে এবং শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে এবং ফোর্সেস গোল 2030-এর আলোকে নৌবাহিনী তার দক্ষ জনবল এবং বিভিন্ন মাত্রাকে আরও সুগঠিত এবং সুসংহত করছে। এখন এই যে বাজিং ওয়ার্ড, যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, এটার আসলে গোড়াপত্তনটা কোথায়? আমরা জানি যে এই পৃথিবীর বিশাল যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর যে খাদ্য নিরাপত্তা, তারপর হচ্ছে আপনার এনার্জি সিকিউরিটি, অথবা বর্তমান সময়ে যে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে যে সাস্টেনেবল একটা এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ফিউচার যে সভ্যতা, ভবিষ্যৎ সভ্যতাকে গড়ে তুলতে হলে আসলে আমাদের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটা আসলে টোটালি কিন্তু এখন সমুদ্র নির্ভর। কেন সমুদ্র নির্ভর? কারণ সমুদ্রের যে বিশাল জলরাশি এবং যে বিশাল এর তলদেশে সম্পদ রয়েছে, এটা যদি স্থলভিত্তিক অর্থনীতিতে যুক্ত করা যায়, তাহলে কিন্তু এটা মানবজাতির জন্য অনেক বড় একটি উপকার হবে। তো এই ব্লু ইকোনমির আন্ডারে যেই ইনিশিয়েটিভসটা শুরু হলো, বাংলাদেশও এটার মধ্যে সংযুক্ত হলো এবং বাংলাদেশ নৌবাহিনী 2017 সাল থেকে বাংলাদেশে যে সকল ব্লু ইকোনমির যে কর্মযজ্ঞ চলছে, সেটা নিরাপত্তা বেষ্টন করে আসছে। 2017 সালে আমরা শুরু করলাম অপারেশন ব্লু গার্ড নামে একটি অপারেশন, যেটার মাধ্যমে আমরা আমাদের যে উপকূলীয় অঞ্চল কুতুবদিয়া, মহেশখালী এবং কক্সবাজার এলাকাতে যে সকল ব্লু ইকোনমির যেসব ইনিশিয়েটিভ চলছে এখনো পর্যন্ত, যেসব উপকূলীয় অঞ্চলে, সেই উপকূলীয় অঞ্চলের যে ইনিশিয়েটিভগুলোকে, এগুলোকে আমরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসলাম। এর পাশাপাশি আমাদের প্রতিনিয়ত কিন্তু 5টা থেকে 7টা জাহাজ আমাদের দৈনিক টহলে থাকে এবং আমাদের যে বিশাল সমুদ্র সীমা, যেটা আমরা সমুদ্র জয়ের মাধ্যমে পেয়েছি, সেটাকে নিরাপত্তার মধ্যে রাখে। কারণ সমুদ্রের যে সুশাসন, বা আমরা এটাকে ইংলিশে বলি গুড অর্ডার অ্যাট সি, এটা মেনটেন করাটা কিন্তু, এই বিশাল জলরাশির গুড অর্ডার অ্যাট সি মেনটেন করাটা কিন্তু নৌবাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। উইং কমান্ডার মঞ্জিলা রেজওয়ান, একটা জিনিস যে আমাদের এই সেনাবাহিনী সে 71 সাল থেকে আমরা তো গর্ব করি, আমাদের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আছেন এবং আমরা খুবই নিশ্চিন্তে থাকি যে আপনারা আছেন, জেগে আছেন, আমরা আরামে ঘুমাতে পারবো। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের যে কোনো দুর্যোগ, যে কোনো কিছুতে খুব সাধারণভাবে মানুষের চাওয়া হলো যে সশস্ত্র বাহিনীকে ডাকো যে কোনো কাজে, এবং আমরা দেখি যে এই যে আপনাদের আস্থার জায়গাটা
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্জন করেছে যে কোনো দুর্যোগে এবং যে কোনো কাজে, এবং আমরা দেখি যে যখন নাকি তুলনাও করি নিজেদের একটু করে বলি যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যখন কোনো একটা কাজ করে সেটার মান কোয়ালিটি টপ, মানে এই যে আস্থার জায়গাটা কিভাবে অর্জন করেছেন এবং সেটা জনগণের আস্থাটা কিভাবে আপনারা পেয়েছেন এবং সেটা আপনাদের কেমন লাগে? ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমরা আজকে আমাদের দেশ জানতে পারছে বা জাতি জানতে পারছে এবং আমাদের সশস্ত্র বাহিনী জানতে পারছে যে আমরা জনগণের আস্থা অর্জন করেছি। আমাদের বঙ্গবন্ধুর যে একটা নির্দেশনা ছিল বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনী হবে জনগণের বাহিনী। আমরা আসলেই এই যে আপনার কথার মাধ্যমে বোঝা গেল যে আমাদের সশস্ত্র বাহিনী আসলে জনগণের বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ, অবশ্যই বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। শুরু থেকেই মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের সামরিক বাহিনী যথেষ্ট ভূমিকা রেখেছে স্বাধীনতা অর্জনে, যুদ্ধের পর থেকে বিভিন্ন সময়ে যখনই প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ আক্রান্ত হয়েছে সবার আগে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা বা ত্রাণ বিতরণ। আমি যদি বলি যে এই দুর্যোগ ব্যবস্থাপনায় এই প্রক্রিয়াটা শুরু হয় কিন্তু বিমান বাহিনীর মাধ্যমে। যখন ঘূর্ণিঝড় দুর্গম এলাকায় যেখানে কেউ যেতে পারে না, তার আগে যখনই একটা ঘূর্ণিঝড় আঘাত হানে বিমান কিন্তু রেকি মিশনে যায় এই এলাকা পরিদর্শনে, কোথায় কি অবস্থা, এই তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ত্রাণ ব্যবস্থাপনা এই প্রক্রিয়াটা শুরু হয়, পরবর্তী পদক্ষেপগুলো শুরু হয়। সো বিমান বাহিনী অবশ্যই এখানে একটা ভূমিকা আছে এবং ত্রাণ বিতরণেও যেখানে দুর্গম এলাকায় হেঁটে যাওয়া যাচ্ছে না বা কোনো যানবাহন নিয়ে যাওয়া যাচ্ছে না, সেখানে বিমান বাহিনীর হেলিকপ্টার এই ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে অংশগ্রহণ করছে বা ত্রাণ নিয়ে যাওয়াতে সাহায্য করছে। শুধু বাংলাদেশ না, আমি বলবো বাংলাদেশের বাইরে এই বছরের উদাহরণ যদি দিই, লিবিয়ার যে ঘূর্ণিঝড় হলো সেখানে কিন্তু দ্রুততম সময়ে বাংলাদেশের ট্রান্সপোর্ট বিমান ত্রাণ নিয়ে গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেটা কিন্তু লিবিয়ার জনগণের সাথে বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সেতু বন্ধনের সৃষ্টি করে গেল। লিবিয়া, টার্কি, সিরিয়া এবছর আমাদের যে পরিবহন বিমানগুলো ত্রাণ নিয়ে গেল, এবং গত বছর যে সিলেটে যে বন্যা হয়েছিল সেখানেও কিন্তু বিমান বাহিনীর বিমান হেলিকপ্টার ত্রাণ পৌঁছে দিয়েছে। তো এবং আপনি যে বললেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী একটা আস্থার জায়গা, কারণ আমরা যখনই আমাদের উপর কোনো দায়িত্ব অর্পিত হয় সরকার দ্বারা বা জনগণ আমাদের কাছে যখনই কোনো কিছু আশা করে, তখন কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব দিয়ে মানে, এবং আমরা যে অবশ্যই আন্তরিকতা আছে, পেশাদারিত্ব আছে এবং সব কিছু নিয়ে আমরা চেষ্টা করি জনগণের পাশে দাঁড়ানোর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কর্নেল তারিক, যেমনটি উইং কমান্ডার মঞ্জিলা বলছিলেন যে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তির কথা, এখানে যদি একটু আসি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিন্তু সত্যি সত্যি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। আমরা যদি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কথা বলি, সেখানে বাংলাদেশের গৌরবের মানে রীতিমতো রূপকথার মতো। অনেক দেশেতে বাংলাদেশের নামে রাস্তা আছে, অনেক দেশে বাংলাদেশের ভাষাকে মানে সেখানে তারা গ্রহণ করেছে। এই অর্জনটা যদি বলেন যে একটা তো হলো আমরা নিজেরা যা পারলাম, কিন্তু বাইরেও যখন নাকি আমরা গিয়ে গৌরবান্বিত হই আপনার মানে সশস্ত্র বাহিনীর কথা শুনে আমাদেরও ভালো লাগে। একটু আপনার কাছ থেকে শুনি যে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের কীভাবে মুখ উজ্জ্বল করলো। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটার মানে আনসার করতে পেরে আমি আসলে আনন্দিত, কারণ আমি যেহেতু ওভারসিজ অপারেশনস ডাইরেক্টরেটে আমি আছি এখন সেনা সদরে। তো একটু পিছনে ফিরে তাকাবো যে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী মিশনের পথ চলা শুরু হয় 1988 সালে। 15 জন অবজারভার, ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ হিসেবে তারা প্রথম মোতায়েন হয়, এবং এর পরের সুদীর্ঘ পথ চলা কিন্তু অত্যন্ত গৌরবের এবং অর্জনের, এবং এই গৌরব এবং অর্জন সম্ভব হয়েছে বেসিক্যালি আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের কমিটমেন্ট এবং পেশাদারি অ্যাটিটিউডের কারণে। আমাদের এখন পর্যন্ত আমাদের সেনাবাহিনীর কথা যদি বলি, 40টি দেশের 56টি মিশন তারা সম্পন্ন করেছে, এবং 1,54,000-এর বেশি সেনা সদস্য তারা বিভিন্ন দেশের মিশন সম্পন্ন করেছে। এবং আমাদের সেনাবাহিনী থেকে 7 জন ফোর্স কমান্ডার বিভিন্ন ফিল্ড মিশনের নেতৃত্ব প্রদান করেছে। এটা অত্যন্ত গৌরবের।
এবং এই অর্জনটা শুধু সেনাবাহিনী নয়, সশস্ত্র বাহিনী নয়, এটা পুরো দেশের একটি বিরাট অর্জন। অ্যাজ অন টুডে আমাদের প্রায় 6,000-এর মতো সেনা সদস্য বিভিন্ন মিশনে মোতায়েন আছে, এবং আমাদের একজন ফোর্স কমান্ডার, একজন ডেপুটি ফোর্স কমান্ডার এবং আমাদের 4 জন সেক্টর কমান্ডার বিভিন্ন ফিল্ড মিশনে বিভিন্ন লেভেলে নেতৃত্ব প্রদান করছেন। এটার পাশাপাশি আমাদের ইভেন্ট হেডকোয়ার্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগে আছেন। এটা আমাদের সম্মানিত সেনাবাহিনীর প্রধানের ঐকান্তিক একটা প্রচেষ্টা ছিল, এবং আপনি জেনে আরও খুশি হবেন ইভেন্ট হেডকোয়ার্টারে অন্যান্য দেশের যে প্রপোর্শন যেটা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রপোর্শন হায়েস্ট ইভেন্ট হেডকোয়ার্টারে, শুধু ফিল্ড মিশনে না এবং ইভেন্ট হেডকোয়ার্টারে। এবং 2019 সাল থেকে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত বাংলাদেশ হায়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি। তো এগুলো সব কিছু সম্ভব হয়েছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আমাদের ম্যান্ডেট বাস্তবায়নের নিরন্তর প্রয়াস এবং আমাদের মিশনের যে আমাদের অর্পিত দায়িত্ব সেটা পালন করতে আমাদের সবসময় আমরা প্রস্তুত আছি, ইভেন অ্যাট দি কস্ট অফ সুপ্রিম স্যাক্রিফাইস। এটার সাথে আরেকটু একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে অর্জনটা, এটার কিন্তু আরও কিছু ধারাবাহিক ডেভেলপমেন্ট আছে। যেমন গাম্বিয়া আমাদের সাথে আমাদের কন্টিনজেন্টের সাথে জয়েন্টলি তারা ইভেন্ট মিশন করতে যাচ্ছে, এরকম একটা প্রস্তাবনা এসছে। কাতার থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তাবনা দিয়েছে, যেভাবে আমরা কুয়েত পুনর্গঠন করেছি সেভাবে। এবং শুধু আমরা অপারেশনের সাথে সংযুক্ত না, আমরা ইউএন মিশনের যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট বা ট্রেনিং মোডালিটিস, এগুলোর সাথে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন যেগুলো আছে, এগুলো আমরা প্রেসিডেন্সি আছি, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে এশিয়া প্যাসিফিক রিজনে আমরা পার্মানেন্ট সেক্রেটারি হিসেবে আছি। এবং সর্বোপরি যে রিসেন্টলি ইভেন্ট হেডকোয়ার্টার থেকে একটা প্রস্তাবনা এসছে, যেটা এশিয়ান এবং সাউথ এশিয়ান রিজনে তারা ইভেন্ট পিসকিপিং একটা রিসোর্স হাব করতে চাচ্ছে, এবং এটার জন্য বাংলাদেশকে তারা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার জন্য তারা প্রস্তাবনা দিয়েছে, এবং এটা ইন দ্য প্রসেস অফ অ্যাপ্রুভাল। সো এটা আমাদের সর্বক্ষেত্রে সশস্ত্র বাহিনীর জন্য আমাদের ফিল্ড মিশনের নেতৃত্ব প্রদান থেকে শুরু করে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল এনগেজমেন্ট সব জায়গাতে আমরা অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অবস্থান। অভিনন্দন আপনাদেরকে, খুবই আনন্দের খবর। ক্যাপ্টেন এবিএম ফয়সাল, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একটু ছোট্ট করে বলবেন যে মিলিটারি ডিপ্লোমেসিতে আমাদের ঠিক আমরা কোন জায়গায় অবস্থান করছি বা সেখানে আমাদের সাফল্যটা কেমন, একটু ছোট্ট করে, আমরা সময় শেষ দিকে চলে এসেছি। জি, মিলিটারি ডিপ্লোমেসি আসলে এটার বাংলা যদি আমরা বলি সামরিক কূটনীতিক এই ব্যাপারটা কিন্তু আসলে শুধুমাত্র যে আলোচনা তা না, কূটনীতিকের মূলটা শিকড়টা কিন্তু গ্রথিত আছে যে আপনাকে আমার সাথে আলোচনাতে বসানোর জন্য একটি পরিবেশ তৈরি করা। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় যুগে যুগে মানব সভ্যতার ইতিহাসে দেখা গেছে যে সামরিক বাহিনীর যেই সক্ষমতা অথবা সামরিক বাহিনীর যে একটা ডেটারেন্স আমরা যেটাকে বলি, সেটার কারণেও কিন্তু প্রতিপক্ষের সাথে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হয়। তো সেখানেই কিন্তু মিলিটারি ডিপ্লোমেসি বা সামরিক কূটনীতির কিন্তু সেটাই কিন্তু মেইন গুরুত্বপূর্ণ ভূমিকা। সামরিক কূটনীতি অথবা মিলিটারি ডিপ্লোমেসিতে কিন্তু নেভির পার্টটা অনেক বড়। যুগে যুগে কিন্তু নেভি কিন্তু আপনি দেখছেন যে সাদা ড্রেস কিন্তু একটু অন্য রকমের অর্থ বহন করে। নেভি সবসময় সাদা ড্রেস পরে সকল সময়, আপনি জানেন যে সাদা পতাকা কিন্তু সমঝোতার, যুদ্ধক্ষেত্রে সমঝোতার জন্য একটি সিম্বল। তো নৌবাহিনীর কেন এই স্পেশাল একটা অ্যাট্রিবিউটস আমরা বা ক্যারেক্টারিস্টিক্স কেন? কারণ হচ্ছে একটা যুদ্ধ জাহাজ অন্য দেশে কিন্তু যে কোনো সময় যেতে পারে, যে কোনো বন্ধুসুলভ মিশনে যেতে পারে, যদিও তার ভিতরে অনেক গোলাবারুদ এবং অস্ত্র থাকে, যে কারণে একটি যুদ্ধ জাহাজ কিন্তু যে কোনো সময় তার পোস্টার পরিবর্তন করে ফেলতে পারে। শান্তিকালীন সময় থেকে যুদ্ধকালীন সময়ে পরিবর্তন করতে কিন্তু একটি নৌবাহিনী জাহাজের কিন্তু বেশি সময় লাগে না, যেটা অন্য বাহিনীর ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। এবং যুগে যুগে মানব সভ্যতার ইতিহাসে দেখা গেছে যে নৌজাহাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের কূটনীতিগুলো, সভ্যতার বিকাশ যেভাবে হয়েছে, কূটনীতিগুলো চলেছে। এছাড়া আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা করছি এখন সামরিক কূটনীতি, আমরা কিন্তু বিভিন্ন রকমের ফোরাম, বিভিন্ন সেমিনার, বিভিন্ন রকমের আন্তর্জাতিক অনেক অনুষ্ঠান আমরা আয়োজন করছি। যেমন গত বছর আপনি জানেন বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ হয় আমাদের কক্সবাজারের ইনানির বিচের সামনে, যেখানে 22টি দেশের বিভিন্ন কূটনীতিক এবং জাহাজ সেখানে এসেছিল। তাছাড়া আমাদের ইউএন মিশনটাও কিন্তু একটা কিন্তু কূটনীতি। কারণ হচ্ছে যে আমরা যে অন্য দেশের মানুষের মনে যে প্রভাব বিস্তার করছি, এটা কিন্তু আমাদের স্বার্থ
আত্মরক্ষাতে অনেক সহায়তা করছে। তো আমাদের দেশের সামরিক বাহিনীর সক্ষমতা মাধ্যমে আমরা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল এবং বিভিন্ন ফোরামে আমরা কিন্তু আমাদের অবস্থানকে সুদৃঢ় করছি এবং আমাদের যে স্বার্থ সেই স্বার্থটা কিন্তু আমরা বিভিন্ন নেগোসিয়েশন বা আলাপের মাধ্যমে তুলে আনতে সক্ষম জি, হচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। উইং কমান্ডার মঞ্জিলা রেজন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। সেটা যে একটা যে ধরেন 1971 সালের 21শে নভেম্বর তখন দাঁড়িয়ে নিশ্চিত তখনকার যারা নেতৃত্ব তারা ভাবেননি যে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়াবে। বঙ্গবন্ধুর যে পরিকল্পনা এবং বঙ্গবন্ধু কন্যার যে নেতৃত্বে দেশ এই আজকে যেখানে আসছে, আমি যদি আরেকটু সামনে তাকাতে বলি, আপনি এই আমাদের সশস্ত্র বাহিনীর এখনই গৌরবের একটা জায়গা আছি, সামনে আপনি কেমন দেখছেন ভবিষ্যৎ? ছোট্ট করে একটু শেষ করে দেব আপনাকে দিয়ে, সম্ভাবনাটা কতটুকু, কোথায় যাব আমরা? ভবিষ্যৎ যদি বলি, সোনালী ভবিষ্যৎ। আমাদের মুক্তিযুদ্ধের পরেই আমাদের বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসতেন 1972 সালের 10 জানুয়ারি, দেশে আসার পরে কিন্তু ওনার প্রথমে উনি নজর দিয়েছিলেন আমাদের প্রতিরক্ষা বাহিনীকে কি করে স্ট্রং করা যায়, আরও শক্তিশালী করা যায়। এবং 1972 সালে কিন্তু ওনার বলিষ্ঠ পদক্ষেপ এবং ওনার সাহসী দিক নির্দেশনায় আমরা 1972 সালে রাশিয়ার কাছ থেকে ওই সময়ের সর্বাধুনিক যুদ্ধ বিমান MiG-29, AN-24, AN-26 পরিবহন বিমান এবং MI-8 এর মতো পরিবহন হেলিকপ্টার পেয়েছিলাম, যেগুলো অত্যাধুনিক হেলিকপ্টার, এবং সেই সাথে আমরা কিছু আকাশ প্রতিরক্ষা র্যাডারও পেয়েছিলাম। তো উনি আমাদের আধুনিকায়নের পথটা দেখিয়ে দিয়েছেন, যারই ধারাবাহিকতায় ওনার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের সাহসী বর্তমানের প্রধানমন্ত্রী তার সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী বর্তমানে আমি বলবো যে যত স্ট্রং এবং আধুনিক একটি সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় এই যে আমাদের যে বর্তমান আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারই দেখানো পথ ফলো করে আমরা ভবিষ্যতে আরও আধুনিক সশস্ত্র বাহিনী গঠন হবে। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন UN মিশনের মাধ্যমে কিন্তু আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সবাই পুরো বিশ্ব বাংলাদেশকে চিনে এবং বাংলাদেশকে একটা শান্তিকামী দেশ হিসাবে চিনে। আমাদের যে প্রতিরক্ষা নীতি, আমরা সবার বন্ধু হব, শত্রু না। এই যে সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় নেতাদের যে দিক নির্দেশনায় এই নীতিটা পুরো বিশ্বে যে প্রজেক্ট করেছে, ভবিষ্যতেও সেই আলোকে আমরা আমাদের কাজ করে যাব এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করব সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে, সেটাই আমাদের আশা। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। এবং আপনারা যেখানে শেষ করলেন যে আমাদের বাংলাদেশের যে সোনালী ভবিষ্যৎ, আসলে আমাদের সশস্ত্র বাহিনী আজকে যেখানে দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে তাদের নেতৃত্বে আরও অনেক দূর এগিয়ে নিতে পারবো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই।